বিসমিল্লাহির গতকালকে আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের বিন্যস্ত উপাত্ত নিয়ে এবং অবিন্যস্ত উপাত্ত নিয়ে আলোচনা করেছিলাম এবং অবিন্যস্ত উপাত্তের একটি অঙ্ক করেছিলাম। তাহলে আজকে আমরা পরিসংখ্যান এর বিন্যস্ত উপাত্ত নিয়ে গড় ও মধ্যক প্রসারক নির্ণয় করার কৌশল দেখাবো। তাহলে তোমরা দেখো, যেমন মনে করো একটি উদাহরণের মাধ্যমে যে কোনো বিদ্যালয়ের 30 জন শিক্ষার্থী, দেখো 30 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে সারণীতে দেওয়া হয়েছে। কোন বিদ্যালয়ের 30 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে সারণীতে দেওয়া হলো। তাহলে দেখো সারণী নিম্নরূপ। প্রথম হচ্ছে তোমার শ্রেণী ব্যক্তি, যেমন শ্রেণী ব্যক্তি গণ সংখ্যা যেমন 31 থেকে 40 গণসংখ্যা মনে করো 6। 41 থেকে 50 এখানে মনে করো গণসংখ্যা আছে 7। একান্ন থেকে 60 আর এখানে ধরো 8। একষট্টি থেকে 70। এখানে ধরো 11। চল্লিশ জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে সারণীভুক্ত করা হলো বা দেওয়া হলো। এখন 71 থেকে 80 গণসংখ্যা, এখানে 13, 8, 21,
22 32 5 এখানে মনে করো কোন সংখ্যা আছে 81 থেকে 90 2 91 থেকে 100 একটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এখানে আমরা 13 সাথে 17 7 13 8 21 22 32 7 32 37 38 40 এখানে। তাহলে প্রদত্ত সারণী আলোকে আমরা এই প্রশ্ন সৃজনশীল দেখো আমরা সেটা দেখে নেই। যদি এরকম ভাবে কোনো শ্রেণীবদ্ধ বা অর্থাৎ সারণীর মধ্যে বা ছকের মধ্যে সাজানো থাকে তাহলে বুঝলাম যে এটি হচ্ছে তোমার বিন্যস্ত উপাত্ত। এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা গড়, মধ্য, প্রচুরক নির্ণয়ের এই কৌশল নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি কোন সংখ্যা আছে 11 61 থেকে 70 শ্রেণীতে, তাহলে এটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আজকে আমি তোমাদের প্রশ্নের মাধ্যমে দেখো যে প্রশ্ন কয়েকটি দেখো সৃজনশীল প্রশ্ন ও এখানে প্রশ্ন যে প্রদত্ত সারণী থেকে তোমার প্রচুরক শ্রেণীর প্রদত্ত সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। মধ্যমান নির্ণয় করো। এখানে 2 নম্বর। তারপরে দেখো খ নম্বরে হচ্ছে প্রদত্ত সারণী হতে তোমার প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করো। এই হলো তোমার 4 নম্বর হবে। 8 নম্বর এখানে তোমার উপরোক্ত দেখো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলি বুঝতেই পেরেছ। এই ছিল আজকে আমার প্রশ্নগুলো 3টি। দেখো এখানে লেখা আছে যে প্রদত্ত সারণী, যে সারণী দেওয়া আছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে প্রদত্ত সারণী হতে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে তোমার কাজটি হবে প্রথমেই তোমাকে এখানে প্রচুরক শ্রেণী খুঁজে বের করতে হবে এবং উপরোক্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এবং আমি দেখি তাহলে
এক নম্বর প্রশ্নটির সমাধান তোমরা দেখো যে এক নম্বর প্রশ্ন ক প্রশ্নটির সমাধান হচ্ছে লিখবা যে এখানে সবচেয়ে বেশি দেখো বেশি গণ সংখ্যা হলো তোমার সবচেয়ে বেশি গণ সংখ্যা হলো 11। এখানে দেখো বেশি গণ সংখ্যা 11 যা তোমার 61 থেকে 70 এই শ্রেণীতে বিদ্যমান 61 থেকে 70 শ্রেণীতে যদি বিদ্যমান হয় তাহলে দেখো এখানে এই সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 11 যা 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান হবে। প্রচুর শ্রেণী হলো এখানে 61 থেকে 70। অতএব প্রচুরক শ্রেণী হলো তোমার 61 থেকে 70। তাহলে অতএব প্রচুরক শ্রেণীর বর্তমান প্রচুরক শ্রেণী মান এখানে হলো তোমার 61 যোগ হলো তোমার 70, দুটি সংখ্যা যোগ করেছি 61 যোগ 70 বাদ 2। তাহলে দেখো 1 0 আর 1 যোগ করলে 1 7 আর 6 13 131 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে দেখো 131 ভাগ 2 আর 65.5। তাহলে আমরা পেলাম এখানে 65.5 এখানে উত্তর বা প্রচুরক শ্রেণীর বর্তমান হলো 65.5। এই পর্যন্ত তুমি যদি লিখতে পারো তাহলে তুমি 2 নম্বর পেয়ে গেলে। এসএসসি এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো প্রায় এসে থাকে বোর্ডে, তাহলে তোমরা এটি একটু প্র্যাকটিস করে নিবা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব যে প্রদত্ত সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তাহলে উক্ত সারণী থেকে যদি আমরা প্রচুরক নির্ণয় করি তাহলে দেখো আমরা এবার প্রচুরক নির্ণয়ের জন্য আমরা সারণী বা তালিকা প্রস্তুত করব। তাহলে চলো আমরা প্রচুরক নির্ণয়ের জন্য তালিকা প্রস্তুত করি। এখানে আশা করি যে তোমরা প্রচুরক শ্রেণী যা সবচেয়ে বেশি গড় সংখ্যা সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী এবং এই শ্রেণীর মধ্যমান অর্থাৎ প্রচুরক শ্রেণী 61 থেকে 70 এবং এই শ্রেণীর মধ্যমান হবে নিম্ন সীমা হচ্ছে 61 আর ঊর্ধ্ব সীমা হলো তোমার 70। এই দুই সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। আশা করি তোমরা এটুকু কমপক্ষে সবাই বুঝতে পেরেছ। আমরা এবার যাব তোমার প্রচুরক শ্রেণী তোমার তাহলে আজকে আমরা এই প্রচুরক শ্রেণীর প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের দরকার
হচ্ছে দেখো, যদি আমরা প্রচুরক নির্ণয় করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখান থেকে আমরা প্রশ্নগুলো যদি উঠিয়ে নিই তাহলে বেশ সুবিধা হবে মনে করি। তাহলে তোমরা খাতায় এগুলো তুলে নাও। আমি এবার দেখি যে প্রচুরক নির্ণয়ের সারণী, প্রচুরক নির্ণয় করার জন্য আমরা সারণীটি তৈরি করে নিই। চলো এবার আমরা একটু পরিষ্কার করে নিলাম বোর্ড। এবার দেখো যে প্রচুরক নির্ণয়ের সারণী খ নম্বরে হচ্ছে যে প্রচুরক, এই দেখো খ প্রচুরক নির্ণয়ের সারণী। তাহলে প্রচুরক নির্ণয়ের সারণী নিম্নরূপ দেখা যাক। এখানে আমার দরকার শ্রেণী, ব্যক্তি, আর লাগে তোমার গণ সংখ্যা। এই শ্রেণী, ব্যক্তি আর গণ সংখ্যা, এই দুটি জিনিস এখানে লাগে প্রচুরক নির্ণয় করার জন্য। আশা করি তোমরা এইটুকু কমপক্ষে বুঝতেই পেরেছ। তাহলে আমরা লিখতে পারি যে প্রচুরক নির্ণয়ের জন্য যে সারণী আমরা দেখো সেটা হলো নিম্নরূপ। তাহলে আমরা প্রচুরক নির্ণয় করার জন্য আমরা সারণীটি প্রস্তুত করে নিই। খেয়াল করো, এই তাহলে দেখো প্রথম হচ্ছে আমার 31 হইতে 40, এরপরে দেখো 41 থেকে 50, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে তোমার 7। আমরা প্রচুরক নির্ণয় করার জন্য সারণী তৈরি করে নিই। এখানে শুধু প্রচুরক নির্ণয়ের সারণী হচ্ছে শ্রেণী, ব্যক্তি আর গণ সংখ্যা লাগে, অন্য কোনো সংখ্যা আমার এখানে প্রয়োজন নেই। দেখো আর 50 থেকে 60, তাহলে 61 থেকে 70, দেখো 71 থেকে 80, এই দেখো 81 থেকে 90, 91 থেকে 100, এই তোমার এখানে তুমি দেখো যে 7, 8, পরে আছে তোমার 11, তারপরে আছে তোমার 5, 5-এর পরে 2, পরে হলো তোমার 1। এই
ছিল মোট গণসংখ্যা। এখন আমরা এই প্রচুরক নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 11। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে। এখানে দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা 11, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। অতএব প্রচুরক শ্রেণী একষট্টি থেকে 70। এখানে প্রচুরক, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 11, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। অতএব প্রচুরক শ্রেণী 61 থেকে 70 এইখানে। সুতরাং আমরা এখানে লিখতে পারি অতএব শ্রেণীর নিম্ন সীমা এর ইকুয়াল টু হচ্ছে তোমার 61। এখানে f1 সমান আমরা বের করতে পারি 11 মাইনাস 8। দেখো 11 মাইনাস 8 3। আর এখানে দেখো f2 বের করতে পারি f2 11 মাইনাস 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 6 11 মাইনাস 5 অবশিষ্ট রইল 6। আমরা f1 f2 বের করতে পেরেছি। তোমরা এখানে দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 11, তার উপরে আছে 8। এই 8 থেকে আমরা যখন বাদ দিয়েছি, 11 থেকে যখন 8 বাদ দিলাম পেলাম f1। আবার f2 বের করতে হলে তোমার 11 সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে নিচে 5 বাদ দিতে হবে, তাই তুমি পাবে f2। সরি, এই f1 এবং f2 আমরা বের করতে পেরেছি অতি সহজে। দেখো এই বের করলাম f1 f2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ f1 এবং f2। এবং আরেকটা সংখ্যা আমার লাগে, যেটি হচ্ছে তোমার h এর মান হলো তোমার 10। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। h এর মান হলো আমার 10। তাহলে আমরা f1 f2 গুণন হচ্ছে তোমার। এখন প্রচুরক নির্ণয়ের সূত্র যদি আমরা লিখি, তাহলে দেখো এখানে যে প্রচুরক নির্ণয় করার জন্য যে সূত্রটি আছে সেটা হচ্ছে, এখানে দেখো যে প্রচুরক নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি l প্লাস f1 বাই f2 গুণন h। এখানে হচ্ছে এই প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে l যোগ f1 f2 গুণন h। এখানে আমরা আশা করি যে এখান থেকে যে উপরোক্ত তথ্যসমূহ আমরা সূত্রের মাধ্যমে বসিয়ে দিই। দেখো এখানে সুতরাং আমরা লিখতে পারি যে প্রচুরক সমান l f1, সরি এখানে গুণ হবে h আর নিচে হবে f1 প্লাস f2।
এই হলো প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে যদি আমরা দেখো মান বসিয়ে দিই, এন এর মান হচ্ছে 61 আর এখন এর মান 10, এইচ এর মান হলো তোমার 10 আর নিচে 3 যোগ 6, তাহলে হচ্ছে দেখো 61 যোগ হচ্ছে 3 10 30 আর নিচে হচ্ছে 6 3 9। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 30 কে যদি আমরা ভাগ দেই, দেখো কত, ক্যালকুলেটর চাপো, 30 3 ভাগ 3, এখানে 30 কে যদি তুমি 9 দ্বারা ভাগ দেও তাহলে ভাগ 9 ইকুয়াল টু পাওয়া যায় 3.33। তাহলে আমরা লিখতে পারি 61 আর 3 হচ্ছে তোমার 64.33, প্রায় হচ্ছে প্রচুরক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে প্রচুরক হলো 3 দশমিক অর্থাৎ 64.33 প্রায় এর হচ্ছে প্রচুরক। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যাব, দেখো তাহলে আমরা যেতে পারি অন্য আরেকটি অঙ্কের সমাধানে। সেটি হচ্ছে কিন্তু দেখে নাও যে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে দেখো যে এখানে সবচেয়ে এখন আমরা যে প্রচুরক নির্ণয়ের সারণী সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা যদি যাই যে এটি মুছে যে গণসংখ্যা শ্রেণীবৃত্তি, এটি আমার আগে থেকে লাগবে। তাহলে আমরা দেখি এখানে গণসংখ্যা এবং এইটুকু মুছে নাও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য সারণী প্রস্তুত করব, সেটা তোমরা দেখে নাও। যে প্রথমে আমরা শ্রেণীবৃত্তি, এটি কিন্তু আমাদের লাগবে। এখন আমরা লিখে নিতে পারি, দেখো যে এখানে আমরা লিখে নেই যে শ্রেণীবৃত্তি, এটি আমাদের কাজে লাগবে এবং আর এর জন্য আমাদের একটা এক্সট্রা সারণী প্রস্তুত করতে হবে। সেটা হলো যেমন তুমি মনে করো শ্রেণীবৃত্তি, এরপর হলো শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান x, তাহলে আমরা এটি কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা এটি কিন্তু সারণীতে অ্যাড করে নাও। যেমন এই হলো তোমার শ্রেণীর মধ্যমান লেকচার, এর সাথে তোমরা অ্যাড করে নাও হচ্ছে শ্রেণীর মধ্যমান, এরপর হলো তোমার গণসংখ্যা। এই গণসংখ্যা যদি তোমরা এখানে লাগিয়ে নাও তাহলে দেখো এই গণসংখ্যা হলো তোমার fi। আমরা সবটা পূরণ করে নেই, দেখো এরপরে দেখো দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি
এখানে হলো ইউআই। এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য সারণীটি প্রস্তুত করে নিচ্ছি। আগেই দেখো এখানে এই এরপরে হলো দাব বিচ্যুত ইউআই, এরপরে হলো ইউআই এফআই, এফআই যোগ এখানে তোমার তোমরা এখানে তাপ বিচ্যুতি গুণন ঘন সংখ্যা, গণন সংখ্যা অর্থাৎ এফআই ইউআই এখানে আমরা লিখে নিলাম। এখন তোমরা দেখো যে সবটি আমরা সাজিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে যে গণসংখ্যা আমরা এখানে সাজিয়ে নিলাম। একটু খেয়াল করো যে এটি হচ্ছে, এই সারণীটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সেটি হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি সারণী, সেটি আমরা এখন প্রস্তুত করেছি প্রায়। এখন দেখো যে প্রথম সারণীতে আছে 6টি গণসংখ্যা, এখানে হচ্ছে যে মধ্যমান হচ্ছে 31 আর 40 যোগ করলে হচ্ছে 70, 71, 71 অর্ধেক 2 দ্বারা ভাগ করলে হবে তোমার 35.5। তাহলে 35.5 তুমি পেলা। এরপরে হচ্ছে 45.5। এরপরে যদি আমরা আরো দর যোগ করি প্রত্যেক শ্রেণীর সাথে, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 55.5। 55.5 এর সাথে আরো দর যোগ করো, তাহলে তুমি এখানে পাচ্ছ 65.5। এখানে তুমি পাচ্ছ দর যোগ করলে 75.5। আশা করি এর সাথে আর যোগ করলে 85.5, এখানে হবে 95.5। এইগুলি কিন্তু আমরা প্রথমে 31 আর 40 প্রথম সারণীতে যোগ করে আমরা পেয়েছি 71 কে 2 দ্বারা ভাগ করলে 35.5। যেহেতু শ্রেণী ব্যক্তি হচ্ছে তোমার 10, তাহলে প্রত্যেক শ্রেণীর সাথে তুমি 10 যোগ করে দিলেই তোমার পরবর্তী শ্রেণীর সংখ্যা মধ্যমান পাওয়া যাবে। তাহলে এখানে গণসংখ্যা হচ্ছে তোমার 6, এখানে প্রথম গণসংখ্যা 6, তারপরে হচ্ছে 7, এরপরে হলো তোমার 8, এরপরে হচ্ছে তোমার 11, এরপরে 5, তারপরে হচ্ছে তোমার 2। এখানে সর্বশেষ গণসংখ্যা হলো তোমার 91 থেকে 100 এর মধ্যে আছে। এখন সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা, সেটা আমরা 0 ধরে নিলাম। তাহলে উপরে সংখ্যাগুলি হবে -1, -2, -3, নিচে +1, +2, +3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই, অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা সেটি খাতায় উঠিয়ে নাও এবং তোমরা সেটি প্র্যাকটিস করে নেবে ভালো করে। এখানে দেখো এখন 3, 6, 18, এই 3, 6, 18 আমরা এখানে লিখে নিলাম -3, 6, 18, 7 × 14 -14। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কারণ -8
তাহলে আমরা লিখতে পাই 0 দ্বারা গুণ করলে 0, তারপরে আমরা লিখতে পাই 5। দেখো এখানে দেখো যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 কে 3। এই ছিল এখানকার সবগুলি সংখ্যা এবং বিজোড় গুণফল আমরা কিভাবে গুণ করেছি। এরকম +6 প্লাস মাইনাসে 3 6 18, এখানে আমরা গুণ করেছি 3 6 18, 7 দুগুণে 14 মাইনাস 8 8 মাইনাস 8, আর যদি 0 দ্বারা গুণ করে 11 কে 0। এখন তুমি এখানে দেখো 5 আর 4 9, 9 আর 3 12, তাহলে উপরের সংখ্যাগুলি তুমি যোগ করতে পারো। দেখো উপরের সংখ্যা -18 -14 মাইনাস হচ্ছে তোমার 8, এগুলি তুমি গুণ করে নাও। দেখো তারপরে নিচে পজিটিভ সংখ্যাগুলি বাদ দাও। দেখো কোন সংখ্যা বেশি পরিমাণে হচ্ছে -18, আমি যোগ দিলাম -18 সাথে যোগ দাও -14, যোগ দিয়ে দাও মাইনাস হচ্ছে 8, তাহলে হচ্ছে আমার মোট 40। 8 আর 4 12, 40, এর থেকে বাদ দাও 4 9 12, তাহলে 12 এর 40 থেকে থাকছে তোমার অবশিষ্ট 28, তাহলে আমার -28 এখানে থাকছে। এখানে তুমি লিখবা অবশিষ্ট আমার রইল সামেশন, এখানে দেখো সামেশন মাইনাস এই সামেশন fi ui ইকুয়াল টু 28। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। সামেশন fi ui এখানে আমরা লিখতে পেরেছি যে এগুলি ধাপ বিচ্যুতি এবং বড় সংখ্যার গুণফলের সমষ্টি হচ্ছে তোমার -20। এখানে এই এখানে মাইনাস হচ্ছে তোমার সামেশন, এখানে -28। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত তথ্য আমরা পেলাম সেগুলি এখানে আমরা লিখে রাখি। দেখো সামেশন fi ui এর মান হলো তোমার -28, আর আনুমানিক গড় সমান হচ্ছে তোমরা দেখো 0 0 দ্বারা হচ্ছিল, এখানে হচ্ছে আনুমানিক গড় হচ্ছে এখানে এই আনুমানিক গড় হচ্ছে তোমার 65। এখানে আমরা আনুমানিক গড় পেলাম। দেখো এর মান পেয়েছি আমরা এই সমান 65.5, আনুমানিক গড় এর মান 65.5 পেয়েছি। এবং n এর মান কোন সংখ্যাগুলোর সমষ্টি যদি n হয় তাহলে n সমান আমরা লিখতে পারি 40 বা 40। 6 13 13 আর 8 হচ্ছে তোমার 21, আর 11 হচ্ছে তোমার 32, 32 আর সাথে 39 আর 40। ঠিক আছে, এখানে n এর মান পেলা তুমি 40। তাহলে আমি সব কিছুই তথ্য পেয়ে গেছি প্রায়, আর রয়ে গেল তোমার h এর মান, শ্রেণী ব্যক্তি, যেখানে হচ্ছে তোমার 10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন যদি আমি আমার গড় নির্ণয়, সুতরাং গড় দেখো গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে এখানে a প্লাস সামেশন fi ui গুণন হচ্ছে তোমার h, এই বাই হলো n। তাহলে আমরা এখানে 65 দেখো এই 65.5 বসে নাও, আর এখানে n এর মান 40 দাও, h এর মান তুমি ঘর বসিয়ে দাও, fi -28 বসিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার ক্যালকুলাসের পালা। দেখো ক্যালকুলেশন করো,
5 এখানে প্লাস মাইনাস মাইনাস 280 বা 40। দেখো এখানে আমি কত বাই 280 থেকে 280 কে যদি 40 দ্বারা ভাগ করো দেখো কত পাওয়া যায়। এখানে লেখো 280 2 আর 0 ভাগ 40 280 ভাগ হচ্ছে 40, তাহলে আমার 7 পাওয়া যায়। এখানে যদি 7 65.5 মাইনাস দিলা 7, তাহলে আমি দেখি অবশিষ্ট কত থাকছে। 65.5 থেকে মাইনাস 7 থাকছে আমার অবশিষ্ট 58.5। এই 58.5 সেটি হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ফলাফল। আশা করি এত প্রায় এই হলো তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ফলাফল। এত প্রায় আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এবং এই যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা এই ধরনের অঙ্ক অবশ্যই আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তোমরা এগুলি প্র্যাকটিস করে নিবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট এবং একটি লাইক করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তোমরা সকলে ভালো থাকো।